সে প্যান্ডেলের তো সেই সময় দাম ছিল 91 সালে 40,000 টাকা। এবার কলকাতা থেকে বোনেরা দিদিরা সব এসছিল, ওরা যে ওখানে বলেছে সুপ্রিয়া বন্যা 40,000 টাকার প্যান্ডেল বানিয়ে এরা ইয়ে খুলছে, সেবা করছে। আমি মনে মনে তো কিছুই করিনি, সবই জাদুঘর বাপ। সেইখানে সুন্দরভাবে এসডিও উদ্ঘাটন হলো, তার স্ত্রীর সাথে উদ্ঘাটন হলো। পরে চললো কি হতো, পিছন দিকে লক্ষ্মীকে রাখা হয়েছিল আর সামনে ওরা একটা পর্দা দিয়ে দিয়েছিল, সেইখানে আমাদের প্রদর্শনী চলতো। আর লক্ষ্মী পুজো তো একদিনের, ওরা তারপর সেই পর্দাটা সরিয়ে ওখানে লক্ষ্মী পূজা করতো। করার তো লক্ষ্মী পূজা হয়ে গেল। তো আমাদের 4-5 দিন ধরে ওখানে সেবা চললো। তারপরে এইখানে ক্লাস শুরু হয়। ধীরে ধীরে তখন অনেক, যে কোনো একটা গড়ে তুলতে গেলে তো তার পিছনে মেহনত করতেই হয়, ত্যাগ তপস্যা হয়। তো অনেক বিভিন্ন জায়গায়, এখানে কিছুদিন হলো, আবার 2 দিন পরে আর এক জায়গায়, এরকম করে 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 লাস্টে আমাদের সুতোষ ভাইয়ের সাথে পরিচয়। সুতোষ ভাই বলছেন যে দিদি, আমাকে এসে নিজে বলছেন, দিদি আমার না অনেক ধন আছে, আমি সেটাকে কি করব? আপনার বাবার সেবায় লাগান, বাবার একটা এখানে স্থায়ী কিছু করার চেষ্টা করুন। তখন বিভিন্ন জায়গায় জায়গা দেখা হচ্ছে, সেরকম মনের মতো জায়গা পাওয়া যাচ্ছে না। হঠাৎ বাদল ভাই ভটনাগর মন্দির, বাদল মানে ভাগ চাষি ছিলেন, উনি তখন বললেন যে আমি ওই জায়গাটার ব্যবস্থা করব, ভটনাগর মন্দিরে যে বলতে হবে। সেখানে যে বলা হলো, তো ওরা রাজি হয়ে গেল। হওয়ার পর এখানে ঘর তৈরি হলো। তো সেই ঘরের উদ্যোগটা কিন্তু সুতোষ ভাই। সুতোষ ভাই যদি আজকে থাকতেন তো আরো হয়তো উন্নতি করে এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তো তার সময় অনুসারে চলে গেছেন। তবুও দাঁড়িয়ে ভোলা যায় না, তিনি এই ঘরটা শুরু করে দিয়ে গেছেন, একতলা বানিয়ে দিয়ে গেছিলেন। তবেই তো আমরা সেখানে বসে স্থায়ী সেবা করতে পারলাম। তারপর পরে পরে সব ভাই বোনদের সহযোগিতায় 2 তলা হলো, 3 তলা হলো, আগে আমরা এগিয়ে গেলাম। তো এইভাবে ধীরে 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 প্রত্যেকটা জায়গায় বাবা এমন অদ্ভুত ভাবে সহযোগিতা দেয়, সেটা বলে বোঝানো যায় না। অনেক রকম অনুভব, অনেক রকম প্রেরণা, অনেক রকমের সহযোগ দিয়ে বাবা একটা জায়গায় গড়ে তোলেন। আজকে অনেক জায়গায় 6টা সেন্টার হয়েছে, তার সাথে সাথে গীতা পাঠশালা অনেক হয়েছে। আবার 3 জায়গায় ঘরেরও ব্যবস্থা হয়েছে, বাবার ভাই ঘরে জায়গা মিলেছে, কিন্তু ঘর এখনো শুরু করা হয়নি। আশা করি বাবা তাতেও মদত দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তো ভক্তিতে তো ভগবানকে আমরা ডেকে এসেছি, কিন্তু মনে মনে সংকল্প ছিল ভগবান কি সত্যি আছে? ওই দেখতে তো পাই না, ভগবান ভগবান বলি, ওই কোনদিন দেখতে তো পাই না। একদিন মা অসুস্থ হয়েছেন খুব, আমাদের সবার মন খারাপ, বসে আছি। আমার এক দিদির বন্ধু এসে বলছে, মাসিমা ভালো হয়ে যাবে, তোর মন খারাপ করছিস কেন? আমার দিদিকে বলো চল সিনেমা দেখতে যাবো। গেল, যে তখন অষ্টমীর দিন সিনেমা পাইনি, টিকিট পাইনি, ঘুরে আসছে। আর পঞ্চানন মন্দির ছিল, সেখানে প্রত্যেক বছর প্রদর্শনী লাগাতো আমাদের সংস্থার তরফ থেকে। তো এর আগে আমার লৌকিক বাবা এসে আমাকে বলেছিলেন যে এক জায়গায় এরকম তারা বলছে যে 7 দিন নিরামিষ খেয়ে সেখানে যে 7 দিনের ক্লাস করতে বলছে। আমি বললাম যেতে হবে না, কি সাধু সন্ন্যাসীর পাল্লায় পড়বে, যাওয়ার দরকার নেই। বাবা গেলেন না। এবার মেজদি তখন ওই প্রদর্শনী দেখে যেই এগিয়ে গেছে, একজন ভাই লক্ষ্মীনারায়ণের ছবি দেখেই বলছেন আপনি এইরকম ছিলেন জানেন। আর যেই না বলা, তার মধ্যে সে তীরের মতো লেগে গেল। সে তো সেইগুলো বুঝবে, তার বন্ধু টানাটানি করছে, যেতে হবে না, চল না।
পরমাত্মা ওরা প্রত্যেকবারই বলে, ও শুনতে হবে না চল, কিন্তু ও বলছে না আমি শুনবই। ও শুনে তারপরে পরের দিন থেকে যোগশ্রীরা যা আরম্ভ করেছে, সন্ধ্যাবেলা হলেই চলে যায়। মাকে তো বলতে পারছি না, বাবাকে বললাম যাও দেখো তো ও কোথায় যাচ্ছে। তখন বাবা যে দেখে এসে বললেন সেই জিনিস যেটা তোমাকে বলেছিলাম, তো তুমিও চলো সেখানে। আমি কি করে যাব, এদিকে কলেজ, এদিকে নিজের পড়াশোনা, মা অসুস্থ, এইরকম ভাবে কি করে করব যাব। বাবা তখন এলগিন রোডে গেলেন, নির্মল শান্তা দেবী ছিলেন ব্রহ্মা বাবার বড় মেয়ে। দিদি তখন বাবাকে দেখে বললেন তোমার পুরো পরিবারই এই পথে আসবে। তো বাবা তখন বললেন এই তো আমার বাড়ির এরকম অবস্থা, কি করে হবে। ঠিক আছে আমি এক ভাইকে পাঠিয়ে দিচ্ছি, সে যে তোমাদের বাড়ির সবাইকে শোনাবে। তো সেই ভাই এলো, আশেপাশে পাড়ার অনেকে লোক এলো, ক্লাস করলো, কিন্তু কেউ স্থায়ী হলো না। আমাদের পুরো পরিবারই এতে সমর্পণ হয়ে গেলাম আমরা। তো বাবার এত লগন ছিল লৌকিক বাবার, যে বাবা সবসময় ভাবতেন যে আমি সম্পূর্ণ পবিত্র হব আর বাবার এই পথে চলবো আর পরিবারকেও চালাবো। এবার 1 বছরও হয়নি, মাউন্ট আবুতে যাওয়ার কথা হলো। তখন মা তো অসুস্থ, 2 ভাই বোন মার কাছে থাকলো, আমরা বাকি সব বাবার সাথে গেলাম মাউন্ট আবু। সেই সময় বাবা বরদান দিতেন, হাতে টলি দিতেন, প্রসাদ দিতেন। আমাদের পরিবারকে ওখানে গীতা পাঠশালার সবাই খুব ভালোবাসতো, দাদি দিদিও প্রচুর ভালোবাসতো, তো ভালোবাসতেন। তো আমাদেরকে নিয়ে গেলেন বাবার সামনে বসাতে। আমাদের আমার এক ভাই আছে ধনঞ্জয় ভাই, সে বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর আমরা ওকে এই কথা বললো কেন। তারপরে আমরা পরে যখন জিজ্ঞাসা করলাম এরকম বললো কেন রে বাবা, তো বললো আমি ভাবলাম কি জানি সত্যি ভগবান এসছে না না। তো বাবা তখন দৃষ্টি দিয়ে বললেন ওই জন্য ফয়সালা হুয়া। তারপর লৌকিক বাপকে তখনই বরদান দিলেন যে তুমি এত কুমার কুমারীকে পবিত্র রেখেছো, এর জন্য দুনিয়া হয়তো গ্লানি করবে, কিন্তু বাপ দাদা উপর থেকে বর্ষিত হচ্ছেন, কিছু চাও। তো বাবা বললেন না, তোমার পরিবারের দায়িত্ব সর্বশক্তিমান নিয়েছে। তখনও আমরা বুঝিনি। ফিরে আসার পরে মুরলি শুনতে যে বাবা পড়ে যান, এইখানকার জয়েন্টটা খুলে যায়, সেইটা অপারেশন করতে বাবা শরীর ছেড়ে দেন। সেই সময়ে কত লোকের কত কথা, কেউ বলে ভগবানকে পেয়েছো এরকম হলো কেন। আমরা নতুন বাচ্চা, কিন্তু আমরা বলতাম বাহ ভগবানকে পেয়েছি বলে গিয়ে কেউ শরীর ছাড়বে না, তো হতে পারে নাকি। দুনিয়াতে কত মানুষ আছে শরীর ছাড়ছে, শরীর নিচ্ছে, আমাদেরও তাই হয়েছে। ভিতরে কিন্তু বহুত কষ্ট, কিন্তু বাইরে সবকে বলছি কারণ বাবা তো আমাদের শুভ ভাবনা নিয়ে, বাবার আমাদের যাতে ভালো হয় সেই রকমই চেয়েছেন। তাকে হয়তো অন্য জায়গায় দরকার, সেখানে বাবা তাকে নিয়ে গেছেন। কিন্তু এত বাবার সহযোগিতা, আমাদের লৌকিক পরিবার এসে বলে, ভাই বোনেরা আমাদের জ্ঞানের ভাই বোনরা, তখন আমরা 3 মাসের বাচ্চা, জ্ঞানের ভাই বোনেরা এসে ঝাঁপিয়ে পড়ে এমন সেবা, আমাদেরকে খাবার এনে দেওয়া, করা। আমরা তো প্রত্যেকে সবাই মিলে বহুত ভেঙে পড়েছিলাম। বাবা যখন শরীর ছাড়লো, আমি তো ভাবলাম স্বপ্ন দেখছি না সত্যি, এমন হয়ে গেছিল। কিন্তু তারপরে বাবা এক 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 করে এত মদত করলেন, তখন আমাদের সেই কথা ইয়াদ এলো যে বাবা বলেছিলেন যে তুমি কিছু চাও, তোমার পরিবারের দায়িত্ব সর্বশক্তিমান নিয়েছে। সত্যি তাই। ছোট ভাইয়েরও হঠাৎ করে চাকরি হওয়ার কথা নয়, একজন লোক ডেকে চাকরি দিল। তারপরে ঘরেও ধীরে 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 উন্নতি হতে থাকলো। তারপরে মাও প্রথমে যে ভেঙে পড়েছিলেন সেটাও ঠিক হয়ে গেল। আর মার যে সেই সেরিব্রাল অ্যাটাক করে বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে গেছিল, এই মেডিটেশনের দ্বারা সেটা কিন্তু মার ঠিক হয়ে গেল। অনেক ডাক্তার দেখানো হয়েছে, নার্ভের ডাক্তার, বড় বড় ইয়েতে শাখায় দেখানো হয়েছে,
পলিক্লিনিকে দেখানো হয়েছে, কেউ ঠিক করতে পারেনি। ডক্টর আর.এন. রায় সবচেয়ে বড় নার্ভের ডাক্তার ছিলেন, তিনিও ভালো করতে পারেননি। কিন্তু এই মেডিটেশন করে মা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপরে মা আরো 12-13 বছর বেঁচেছিলেন, 12-13 বছর কি তার বেশি। তো এইভাবে বাবার যে মদত এবং এই চলার পথে সেন্টার চালানো, সেন্টার খোলার ব্যাপারেও বাবা যে অদ্ভুত মদত করে, সে কত বলবো, বলে শেষ করা যাবে না। এক এক জায়গায় এমন ভাবে বাবা সূক্ষ্মরূপে প্রেরণা দেন, কারো মাধ্যমে করিয়ে নেন, এরকম ভাবে আজকে ধীরে 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 এতদূর এগোতে পেরেছি। ভাবুন, আমাদের তমলুকের এক যুবক ছিলেন, আমরা দাদা বলতাম আর মাতাকে দিদি বলতাম। সেই দাদা ছিলেন, সুপ্রিয়া তুমি তো 0 থেকে হিরো হয়েছ। আমি বললাম যে কি জানি, হিরো হয়েছে কি জানি না, তবে বাবার কিন্তু প্রচন্ড মদত। আমি ভাবি যে বাবার স্নেহ ভালোবাসা আমার উপরে আমি নিজে অনুভব করি, চলতে ফিরতে উঠতে বসতে। বাবাকে যদি অন্তর থেকে বলেছি, বাবা এইটা হচ্ছে না, তুমি দেখো, অল্প দিনের মধ্যে দেখি সেটা সফল হয়ে যায়। তখনই অনুভব করি যে বাবার বহুত মদত আছে। আর শুরুতে যখন বাবার এই ইয়েতে আসি, যে ভাই আমাদের তিনি তো তারপরে তখন আমি ভাবলাম এই কথাগুলো তো প্র্যাকটিক্যাল, কিন্তু কই কোনোদিন ভাবিনি তো। কেউ পরমাত্মার ক্লাস করালেন, করিয়ে তখন তিনি বললেন যে আমার 2 ভুরুর মাঝখানে সবাই দেখো, আর আমি যা বলছি ধীরে ধীরে করে চলো। সেরকম করছি, ওনার দিকে তাকিয়েছি, হঠাৎ মনে হলো একটা কিছু ঘুরছে। তাকিয়ে দেখি দেওয়ালে একটা লাল রং ধীরে 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 বাড়ছে, সূক্ষ্ম একটা ছোট্ট বিন্দু। এবার পুকুরে ঢিল মারলে যেমন তরঙ্গের উৎপত্তি হয়, ওই রকম তরঙ্গের মতো আমার কাছে আসছেই আসছেই। তারপরে আমি আর নেই, উপরে একদম উপরে যে এত শান্তি লাগছে, তখনই আমি অনুভব করলাম যে বাস্তবিক শান্তি কাকে বলে দুনিয়া জানে না। দুনিয়া ভাবে সংসারে সবাই মিলেমিশে থাকবো, ইনকাম ভালো থাকবে, ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে, সেটা বোধহয় শান্তি। কিন্তু না, এর শান্তি অন্য জিনিস। তখন বাবার কাছে ওই ভাই পরে অনুভব জিজ্ঞাসা করছেন সবাইকে, আমি তো নিচে আওয়াজে আসতেই পারছি না, মনে হচ্ছে এখানে যে দড়ি দিয়ে কেউ যেন খিচে উপরে বেঁধে রেখেছে, খিচ আসছে। অতি কষ্টে আমি যখন বললাম ওনাকে, তখন উনি বললেন, বাহ, প্রথম দিনেই বাবাকে পেয়ে গেছো। তখন আরো খুশি লাগলো। সেই দিনই ফয়সালা করে নিলাম, আসলটা এইটাই। এতদিন যেগুলো করে এসছি আমরা ভাবনার আধারে করেছি, এটাই আসল জিনিস। তবে থেকে চলতে শুরু করেছি, আজ পর্যন্ত 40 বছর হলো। আজ পর্যন্ত বাবার প্রতি বিন্দু মাত্র সংশয় আসেনি। যদি কিছু হয়ে যায় ভাবি আমার নিজের কর্মফল, আর যখন ভালো হয় তখন ভাবি বাবা করিয়েছে, বাবার মদত ছাড়া হয় না। তো এইরকম ভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এবং বাবা শুরুতে বহুত কিছু সাক্ষাৎকারও করিয়েছেন, যেগুলো ধীরে ধীরে অনুভব করি। অন্তিম সময়েরও বাবা সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন, সেটাও বুঝে আছি, মনে আছে। তো বাবার প্রেরণাতেই চলছি আর চলবো। আর আমিও চাই ভাই বোনেরাও সেরকম চলুক। সব সংস্থা যেখানে যেখানে বাবার ইয়ে খুলেছে, সব জায়গায় বহুত উন্নতি হোক, সবার জীবনে কল্যাণ, সবার জীবন কল্যাণকারী হোক, কারণ বাবা কল্যাণকারী। বাবার বাচ্চাদেরও সেরকম হওয়া উচিত। তো প্রত্যেকে যেন বাবাকে স্মরণ করে নিজের জীবনে প্রাপ্তি করে এগিয়ে যেতে পারে, কারণ বাবা কি জিনিস দুনিয়া জানে না, সত্যিকারেই দুনিয়া জানে না। বাবা এক এক সময় মুরলিতে বলে দুনিয়া নেই জানতি হ্যায়, একটা কথা বলে। ভাবি সত্যি দুনিয়া তো জানে না।
কিন্তু আমরা এত ভাগ্যশালী যে বাবাকে পেয়েছি। হ্যাঁ, আর বাবা আমাদের আত্মিক পিতা। দৈহিক পিতা চলে যাওয়ার পরে প্রচুর হয়ে গেছিল, কিন্তু বাবার প্রেরণা ফিরে এগুলোকে পারলাম ভুলতে। মানা একদমই কি আর ভুলে যাওয়া যায়? মাঝে মাঝে স্মৃতি আসে, মা বাপের স্মৃতি, কিন্তু কারণ আমার মা বহুত মহান ছিলেন। আমি বলছি বলে আপনারা হয়তো মনে করবেন যে নিজের মা বাপ বলে বলছে, কিন্তু না, তারা দুনিয়ার থেকে অনেক আলাদা ছিলেন। তাদের পালনা, তাদের শিক্ষা অনেক সুন্দর ছিল। পরে পরে বাবার কাছ থেকেও সেগুলো পাচ্ছি, আরো বাবা উঁচুতে নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা তাদের সাধ্যমতো আমাদেরকে কিন্তু অনেক শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন, ভালো আর শ্রেষ্ঠ পথেও রেখেছেন। আস্থা সেটা নিয়ে চলছি, আর লাস্ট চলবো, আর বাবার মদতও লাস্ট থাকবে। ওম শান্তি। ওম শান্তি। আমাদের বাড়ি এত সুন্দর করে শোনালেন যে আমাদের কি করে শুরু থেকে বাবা প্রেরণাতে এখানে এত পরিস্থিতি, কত সমস্যার সম্মুখীন হয়েও এতগুলো সেন্টারকে সামলে এতজন বোনেদেরকে তৈরি করে আজকের এই জায়গায় এসছে। সত্যযুগে বাবা দিদিকে তো একটা রাজার পদে আছে। আমরা এখানে সবাই, আমরা দিদির ছত্রছায়ায় সবাই তৈরি হচ্ছি। এই জন্য আমরা সকলেই খুব খুব ढूंढ रही है वो धरती पे पधारा। आओ मेरे लाडलो बच्चे कह के पुकारा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। सार मेरा जीवन का जिंदगी मुस्काई। खुश नसीब हम भाग्यवान जो खोज प्रभु की पाई। बाबा तेरा नजारा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा।
उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। संग सदा वो रहते हमारे, साथ सदा वो चलते। जिनकी दरस को तरसे दुनिया, रोज हमें वो मिलते। संग सदा वो रहते हमारे, साथ सदा वो चलते। इस जीवन में बाबा मेरे जन्नत को है उतारा। उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। मेरा बाबा प्यारा बाबा, मीठा 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 बाबा। उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। दुनिया जिसको ढूंढ रही है, वो धरती पे पधारा। आओ मेरे लाडलो, बच्चे कह के पुकारा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। इसका उसका सबका मेरा प्यारा बाबा, मेरा प्यारा बाबा। দেবীকে সাজিয়ে বসিয়েছেন, তাই না? তো সেই সেই দেবী এবং দেবতা গুণের অধিকারী কে বানায় না স্বয়ং ভগবান, অর্থাৎ তিনি আমাদের বাবা। সেই বাবাই আজ এত বড় বিশাল জাল তৈরি করেছেন, যে জালের মধ্যে আমাদের সবাইকে 84 জন্মের বন্ধনে বেঁধে নিয়েছেন। আর সেই 84 জন্মের বন্ধনের মধ্যে আমরা সকলেই বাঁধা। আমরা সকলেই এ জন্ম জন্মান্তরের কর্মের ফলে হিসাবের আধারে আমরা সবাই বন্ধনে বেঁধে আছি। যার জন্য ভাবুন, 5000 বছরের নাটকের মধ্যে আপনাদের কাউকে কোনোদিন দেখিনি, জানি না, পরিচয় নেই, কিছু না। আজ কে কোথা থেকে এসে পৌঁছেছি তার ঠিক ঠিকানা নেই। তাহলে এ সমস্ত সম্মানের খাতির দিয়েছেন কে? যার সম্মান গুপ্ত থেকে গেছে, তিনি হচ্ছেন গুপ্তেশ্বর বাবা। তো সেই বাবা ইনাদের মাধ্যমে এরকম অবস্থা তৈরি করে গড়েছেন, যা কি বর্তমান আমাদের আসছে আগমনী বার্তা। আগমনী দুর্গার আগে আমাদের এই সুন্দর সভা অনুষ্ঠান হয়ে গেল। মঞ্চে উপস্থিত অনুভবী, মহা অনুভবী, গুণী জ্ঞানী ভাই বোনেরা, তার সাথে আছেন আমাদের পরম কর্ণধার বড়দিদি। সেই জন্য একসাথে সবাইকে জানাই আমার এই ছোট্ট দিল থেকে শতকোটি সম্মান, নমস্কার। বাকি তো এগরার কথা আপনারা শুনছেন, আরো শুনবেন, বললে শেষ হবে না, সেহেতু আমিও বলতে চাই না। আমি শুধু বলতে চাই, মেরা বাবা মানা। দিদি যেরকম বাবাকে দিলে ধরেছে, এ জ্ঞানী গুণী ভাই বোনরাও বাবাকে দিলে বসিয়েছে, আপনারা আমরাও বসিয়েছি। কিন্তু বাবা সিগন্যাল দিচ্ছেন, আজকের মুরলিতেও বলেছেন,
বোর্ড সমাপ্তির বোর্ড লেগে গেছে। তোমরা কি নিজেদের সমস্ত সমাপ্তি দিয়েছো না বাকি রেখেছো? যদি বাকি রেখেছো, আজকের এই সসম্মানে সম্মানিত সমস্ত ভাই বোনেদের জানাই আমার সেই শুভ কামনার শূন্যস্থানকে সবাই পূরণ করবেন। এই হেতু সবাইকে ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি। তো আমরা বাবার ঘর থেকে তো সবাইকে ব্যাজ দিচ্ছি, তো তার মনে হয়েছে যে সবাইকে আমি একটা ব্যাজ বানিয়ে দেব। উনি হচ্ছে সোনার দোকান, সোনার জিনিস বানান। তো ওনার মনে হয়েছে যে আমি একটা কিছু ভাই বোনদের সবাইকে দিই, তো তাই উনি একটা সোনার ব্যাজ বানিয়ে দিয়েছেন। খুলে দেখো, সোনার না হলেও এত তো সোনার এত দাম, সোনার না হলেও সোনার জলে ধোয়া, যাই হোক সোনাই, তাই না? সোনার ছোঁয়া তো আছে, তাই সবাইকে এটা বানিয়ে দিয়েছে। তো এই জন্য সবাই দিদির সামনে আসবে। প্রথমে বলি শ্যামা বোন দিদিকে কিছু গিফট দেবে। দিদির গিফটটা তো আগে দিয়ে দিলে হয়। এগরা সেন্টার থেকে দিদির হাতে উপহার তুলে দিচ্ছে শ্যামা বোন। এবং ব্যাজও দিচ্ছেন, ওই চয়ন ভাইয়ের বানানো ব্যাজ সবার জন্যই দিয়েছে, 9 জনের জন্য 9টা দিয়েছে, তাই দিদিকেও সেই ব্যাজ দিল। এরপরে আমাদের দিদি সবাইকে দেবে, এক একজন করে নাম রাখবো, সবাই এক একজন করে সামনে আসবে, তো দিদির কাছ থেকে উপহারটি নিয়ে যাবে। তারপরে আমাদের যে সেন্টারগুলো 6টা সেন্টার আছে, তো 6টার মধ্যে কাঁথি পাত দিলে আরো 5টা সেন্টার, তো 5টা সেন্টার থেকে ভাই বোনেরাও কিছু গিফটের ব্যবস্থা করেছে ভাই বোনেদের, তাই তারাও আসবে, পরে পরে তারাও দেবে। প্রথমে দিদির থেকে নিই। তো প্রথমে আমাদের কালীপদ ভাই আসুন, দিদির কাছ থেকে ছোট্ট একটু উপহার গ্রহণ করুন। এই ব্যাচটা সেন্টার থেকে, এটা সেন্টার থেকে দিচ্ছে। ক্যামেরা করছে, দেখতে পাচ্ছেন কালীপদ ভাইয়ের মেয়ে জ্যোতি। কালীপদ ভাইয়ের মেয়ে জ্যোতি বোন 2 বছর বয়স যখন ছিল তখন কালীপদ ভাই জ্ঞানে এসছে, তো সেই 2 বছর বয়স থেকে সেও এই পথেই বাবাকে চিনে, বাবার কাছে ক্লাস যোগ একদম ধ্যান ধারণায় পড়ল। এরপরে বাদল ভাই দিদির সামনে আসুন। সবাই একটু মুকুটগুলো, এগুলো পাগড়িগুলো পরে নিন, তাহলে ছবিটা ঠিক ভালো আসবে। সবাই ছবি তুলছে। বসুন, যে জায়গায় নিয়ে গিয়ে উপহার নেওয়ার পরে বসুন, নিজের জায়গায় বসুন। মুকুটটা পরুন, পাগড়িটা পরুন, পরলে ভালো লাগবে। সবার একসাথে ছবি নিচ্ছে। এরপরে গণেশ ভাই দিদির সামনে আসবে। গণপতি বাপ্পা মোরিয়া। আচ্ছা, এরপরে শ্রীধর ভাই। আচ্ছা,
এরপরে জগদীশ ভাই দিদির সামনে আসুন। জগদীশ ভাইয়ের হাতে উপহার তুলে দিচ্ছে আমাদের দিদি। জগদীশ ভাই এরপরে বিজয় ভাই দিদির সামনে আসুন। বিজয় ভাইয়ের হাতে উপহার তুলে দিচ্ছে আমাদের বড়দি। এরপর শ্রীধর ভাই। সব ভাইরা তো বহুত সেবা করে বললাম, শ্রীধর ভাইয়ের কথা, শ্রীধর ভাই গিফট নিতে আমি একটু শোনাই। শ্রীধর ভাইকে দিদির সামনে আসুন, দিদি উপহার তুলে দেবে। শ্রীধর ভাই অনেক দিন থেকেই, অর্থাৎ আমি 90 সালে এসেছি, 91 সাল থেকে দেখছি সেন্টারে সেবা করছে। করতে করতে অনেক দিনই সমর্পণ হয়ে গেছে। আর সেন্টারে সব জায়গায় যত ঘর, যত কাজ, সেবা জায়গায় করে, অলরাউন্ডার, চারদিকেই সেবা করে, তার কথা আর কি বলবো। তো এইভাবে এবারে শিবানী দিদিকে দিদি আমাদের উপহার তুলে দিচ্ছে এগরা সেন্টারের তরফ থেকে। হ্যালো, ওম শান্তি। এবার শঙ্কর দিদিকে বর দিদি তুলে দিচ্ছে গিফট উপহার। ওম শান্তি। বর্তমান তো সভা শেষে উপরে, তো আমার একটা অনুভব আমি একটু বলে দিই। আমি জ্ঞানে আসি 1987, ম্যারেজ করি 1986। যে জ্যোতিকে দেখলেন, জ্যোতিপুর, ও 1987 জন্ম। ও আমার জ্ঞান জন্মের পূর্বে ওর জন্ম। ও ভূমিষ্ঠ হলো, আমি জ্ঞান পেলাম। ও অ্যাডভান্স পার্টি। ও কোন প্রকার ইয়ে খাদ্য খায়, তামসিক খাদ্য সে গ্রহণ স্পর্শও করে। ওম শান্তি। আপনি ভাই বোন, আমার কয়েকদিন আগে শ্বাসকষ্ট হয়েছিল, তাই আমার কথাবার্তা বলা বড় কষ্টকর ব্যাপার। হ্যালো, তো আমাদের এত বড় প্রোগ্রামের আয়োজন আপনাদের এগরা সেন্টারে শ্যামা দিতে করেছে, তাই তাকে তো উপহার দিয়ে কখনো মানে কি বলবো, আমরা শেষ করা যাবে না, বা আমরা নিজের থেকে মন থেকে সন্তুষ্ট হতে পারবো না। সে যেভাবে এখানে প্রেরণা দিয়ে সবাইকে দিয়ে করিয়েছে, সবাই সহযোগী হয়ে করেছে, বা এত বড় প্রোগ্রাম সবার করেছে, তো সেই তুলনায় তাকে তো আমরা দিতে পারবো না। তবু একটু ছোট্ট সহযোগ দিদি শ্যামা বোনের হাতে তুলে দিচ্ছে, ব্যাস, তাছাড়া আর কিছু উপহার তুলে দিচ্ছে। এরপরে কাঁথি সেন্টার থেকে কে আছে, শ্রাবণী বোন মাতারা সবাই নেই, শ্রাবণী বোন আসবে। মৌমিতা আর শ্রাবণী বোন এসব কাঁথি সেন্টারের গিফট
মায়েরা কে আছে এটা থেকে সবাই তো এখানে কেউ নেই দেখছি, রাধা মাতা একা আছে। তো রাধা মাতা আসবে আর বোনেরা আসবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, ব্যাগ ওখানে আছে ব্যাগের মধ্যে। তো সবাইকে কাঁথি সেন্টার থেকে ছোট্ট একটি উপহার ভাই বোনেরা সকালে মিলে ব্যাগের ব্যবস্থা করেছে। সকলকে সবার সামনে এসে সবাইকে দিয়ে দাও, সবার সামনে একজন ধরো, একজন দিয়ে দাও একটা 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 দুটো করে আছে। দিদিকে আগে, দিদির লালটা পছন্দ হোক ছাড়া। দিদি কাঁথি সেন্টার থেকে জগদীশ ভাই রাতের উপহার তুলে দিচ্ছে শ্রাবণী বোন। কালীপদ ভাইয়ের হাতে উপহার তুলে দিচ্ছে মৌমিতা বোন। বিজয় ভাইয়ের হাতে উপহার তুলে দিচ্ছে শ্রাবণী বোন। বাদল ভাইয়ের হাতে তুলে দিচ্ছে মৌমিতা বোন। শ্রীধর ভাইয়ের হাতে তুলে দিচ্ছে শ্রাবণী বোন। গণেশ ভাইয়ের হাতে তুলে দিচ্ছে মৌমিতা বোন। শিবানীদির এবারে শিবানীদির হাতে তুলে দিচ্ছে। এবার শঙ্করী দিদির হাতে তুলে দিচ্ছেন শ্রাবণী বোন। সবাই সবাইকে অরস পরশ করে আমরা সবাই স্নেহে ভালোবাসার মধ্যে মিলেমিশে এক পরিবার এক সূত্রে বেঁধে গেছি। এবারে ব্যাগ খুলে বসুন, এবারে আসবে ব্যাগ খুলে বসুন। এবারে আসবে বাজকুল সেন্টার থেকে, বাজকুল সেন্টার থেকে শিবানীদি, বাজকুল সেন্টার থেকে শিবানীদি সবার হাতে গিফট তুলে দেবে। আচ্ছা নাজির ভাই আছে, নাজির ভাই আসুন। বাজকুল সেন্টার থেকে সবাই তো খেতে টেতে চলে গেছে, কেউ নেই, যাই হোক নাজির ভাই আছে, নাজির ভাই এসে দিচ্ছেন। নাজির ভাই সবার হাতে গিফট তুলে দিচ্ছে। দাও বাজকুলের জিনিসগুলো দাও, বাজকুলের জিনিসগুলো। আচ্ছা চন্দনেশ্বর থেকে এসছে সুস্মিতা বোন, টুম্পা বোন, সুস্মিতা বোন, টুম্পা বোন। সুস্মিতা বোন, টুম্পা বোন সবার হাতে গিফট তুলে দাও, দেরি করো না, তাড়াতাড়ি। একজন ধরো, টুম্পা বোন ধরো, একজন ধরো, একজন দিয়ে দাও। এরপরে বেলদা সেন্টার থেকে সরস্বতী বোন, বেলদা সেন্টার থেকে সরস্বতী বোন এসছে। রামনগর সেন্টার থেকে সুমিতা বোন এসছে। দাঁতন সেন্টার থেকে মণি বোন এসছে। দাঁতন সেন্টার থেকে দাঁতন সেন্টার থেকে মণি বোন হচ্ছে, পরপর এক একজন আসে। প্রথমে দিচ্ছে বাজকুল সেন্টার থেকে আমাদের রাধা মাতা আর নাজির ভাই। রাধা মাতা বাজকুল থেকে রাধা মাতা আর নাজির ভাই। বেলদা, বেলদা সরস্বতী বোন, বেলদা পরপর এক একদিন চলে আসছে তাড়াতাড়ি। বেলদা, মমতা মাতা, মমতা মাতা, রামনগর থেকে রামনগর থেকে তারপরে থানায়
থানা সব থেকে ভবানী বোন, থানা সব থেকে ভবানী বোন এসছে। লাগাও হ্যালো, আমাদের বোনেরা এক এক করে আসবে। ভবানী বোন, ভবানী বোন, ভবানী বোন দিদির সামনে আসবে। ভবানী বোন, ভবানী বোন দিদির সামনে আসবে। ভবানী বোনকে এগরা সেন্টারের তরফ থেকে দিদির হাত দিয়ে কিছু উপহার তুলে দিচ্ছি। এবারে আসবে মৌমিতা বোন, মৌমিতা বোন, মৌমিতা বোন আসবে। এরপরে সুমিতা বোন, সুমিতা বোন, মঞ্জু বোন, টুম্পা বোন, তিনজন এখানে নেই। সঞ্জু বোন, মঞ্জু বোন, টুম্পা বোন, তিনজন রান্নার কাছে খাওয়া দাওয়ার সেবাতে আছে, তাই দিদির কাছ থেকে পরে নিয়ে নেবে। এরপরে আরতি বোন, আরতি বোন, জ্যোতি বোন দিদির সামনে আসবে। আরতি বোন, জ্যোতি বোন, আরতি বোন, জ্যোতি বোন আসবে দিদির সামনে। বাবার ঘর থেকে ছোট্ট কিছু উপহার স্মৃতি রাখবে। হ্যাঁ জ্যোতি, জ্যোতি, শিব বাবা জ্যোতি তো জ্যোতিকেই দিচ্ছে, শিব বাবা জ্যোতি জ্যোতি বোনকেই দিচ্ছে। এবারে বালিয়াপাল থেকে কজন ভাই বোন এসছে আমি তো জানি না। পাবন, ওম পাবন, আরতি বোন, আরতি বোন, নারায়ণ, ঠিক আছে। ওম শান্তি। অনেক দিনের প্রত্যাশা, অনেক দিনের প্রয়াস, আজকের আজকের আচ্ছা আচ্ছা সাবা বোনের ইচ্ছা, দুজন রান্না করেছে, নিমাই ভাই, নিমাই ভাই আর মনোরঞ্জন ভাই যদি এখানে থাকে তো দিদির সামনে আসবে। আচ্ছা, মনোরঞ্জন ভাই চলে গেছে, ঠিক আছে। আজকের আমাদের অনুষ্ঠানের পর্ব এখানেই শেষ। নিমাই ভাই যদি থেকে থাকে চলে আসুন। নিমাই ভাই, নিমাই ভাই আমাদের রান্না এখন এক্সপার্ট হয়ে গেছে, যেখানে রান্না হয় সেখানে পৌঁছে যায়, যেখানে অনুষ্ঠান হয় নিমাই ভাই অমুক জায়গায় রান্নার জন্য যেতে হবে, নিমাই ভাই পৌঁছে যায়। মনোরঞ্জন ভাই তিনটা ভবানী বোন নিন। নিমাই ভাই, আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। আজকের অনুষ্ঠানের পর্ব এখানেই সমাপ্তি। এবারে ব্রহ্মা ভোজন খেয়ে
সবাই বাবাকে ইয়াদ করে ভালো করে আরো পুরুষার্থী এগিয়ে এগরা সেটাকে আরো উন্নতি করতে হবে। ওম শান্তি, ওম শান্তি। সবাই মিলে বলুন ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খড়গপুর থেকে রাজকুমার এসছে, আপনি যদি সামনে আসুন। খড়গপুর থেকে রাজকুমার ভাই এসছে। আচ্ছা, এতক্ষণ আমাদের অ্যানাউন্সমেন্টের কাজ করে সেবা করেছে দীপক ভাই। দীপক ভাই দিদির সামনে আসুন। এতক্ষণ ভালো করে ম্যানেজমেন্ট করেছে, সবাইকে বেশ খুশি করেছে। আসুন দিদির সামনে।